নমস্কার। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আক্ষরিক অর্থে গায়ের লোম খাড়া হয়ে যায়। হ্যাঁ, মাদার হাউসের ভূত। বলা হয় একটা খুটখুটে অন্ধকার জঙ্গলের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এই পরিত্যক্ত বাড়িটা। সূর্যাস্তের পর ওখানে থাকার সাহস আজ পর্যন্ত কারও হয়নি। তো চলুন আর দেরি না করে সরাসরি এই গা ছমছমে লোককথার একেবারে গভীরে ঢুকে পড়া যাক। আচ্ছা, একবার ভাবা যাক, নিছক বোকামি আর অযৌক্তিক অহংকার যদি সূর্যাস্তের পর কোনো পরিত্যক্ত বাড়ির জমাট অন্ধকারের সাথে মিশে যায়, তাহলে ঠিক কি হতে পারে? এই গল্পটা ঠিক সেই ভয়ঙ্কর পরিণতির দিকেই মোড় নেয়। মানুষের অহংকার আর অজানা অশুভ শক্তির এমন একটা সংঘাত, যা শুনলে যে কারো শির দাঁড়াবে, ঠান্ডা স্রোত নেমে যাবে। সেই অভিশপ্ত বৃষ্টির রাতের ঘটনাগুলো আসলে কিভাবে ঘটেছিল তার একটা টাইম লাইন বা কালপঞ্জি আমরা একবার দেখে নিতে পারি। প্রথমে সূর্যাস্তের পর বাড়িটা পুরোপুরি জনশূন্য হয়ে যায়। তারপর ঠিক মাঝরাতে শুরু হয় একটা অদ্ভুত বাজি। ভোর রাতের ঠিক আগে ঘটে সেই বাড়িতে ঢোকার দুঃসাহসিক ঘটনা। আর সবশেষে সূর্যোদয়ের সময় এক হাড়হিম করা আবিষ্কার। এই টাইমলাইনটা মাথায় রাখলেই আমরা বুঝতে পারব ঠিক কিভাবে তিল তিল করে আতঙ্কটা ঘনীভূত হচ্ছিল। ঠিক আছে, এবার এই ঘটনার একেবারে মূল জায়গাটায় আসা যাক। এই পুরো ভয়াবহতা শুরু হয়েছিল রাফি নামের এক কিশোরের নিচ্ছক একটা বোকামি থেকে। সে তার বন্ধুদের সাথে বাজি ধরে বলে ওঠে, যদি ভূত সত্যিই থাকে তবে আমি সারা রাত ভেতরে কাটাবো। একবার ভাবলে অবাক হতে হয়, এই একটা হটকারী সিদ্ধান্তই যেন সমস্ত অজানা বিপদের দরজা একেবারে হাট করে খুলে দিয়েছিল। রাফি যখন ওই বাড়ির অন্ধকার আর স্যাঁতসেঁতে হলরুমগুলো দিয়ে এগোচ্ছিল, চারপাশের পরিবেশটা অসাধারণ দ্রুত বদলাতে শুরু করে। প্রথমেই ধড়াম এক বিকট শব্দে সদর দরজাটা বন্ধ হয়ে যায়। ভেতরের বাতাস ছিল বরফের মতো ঠান্ডা, আর মেঝেতে পুরু ধুলোর আস্তরণ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? ওই অন্ধকার প্যাসেজের দেয়ালে দেখা যাচ্ছিল অদ্ভুত কিছু হাতের ছাপ, যেন কেউ নিজের আঙুলগুলো দেয়াল খামছে হিচড়ে টেনে নিয়ে গেছে। আর ঠিক তখনই শুরু হয় সেই অদ্ভুত গা ছমছমে আওয়াজ। চারপাশের পিনপতন নিস্তব্ধতা ভেঙে ওপর তলা থেকে ভেসে আসতে থাকে ট্যাপ, 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 যেন কেউ ভারী পায়ে ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে। এই অদ্ভুত আর একটানা শব্দগুলোই পুরো পরিস্থিতিটাকে প্রথমবার একটা চরম আতঙ্কের দিকে ঠেলে দেয়। এই অদ্ভুত শব্দের উৎস খুঁজতে রাফি এবার ধাপে ধাপে এগোতে থাকে। প্রথমে এসে পা বাড়ায় সিঁড়ির দিকে। পুরনো কাঠের সিঁড়িগুলো তার পায়ের চাপে ক্যাচ ক্যাচ করে এক অস্বস্তিকর শব্দ করছিল। এক একটা সিঁড়ি ভাঙছে, আর ভয় যেন আরও জেকে বসছে। অবশেষে সে পৌঁছায় একেবারে ওপরতলার একটা পুরনো ঘরে, যেখানে রাখা ছিল একটা বিশাল ফাটল ধরা আয়না। আর ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তে রাফির হাতের একমাত্র সম্বল ফ্ল্যাশলাইটটা হঠাৎ করে মিটমিট করতে শুরু করে। বোঝাই যাচ্ছে অবস্থাটা কেমন হতে পারে। চারপাশটা আরও অন্ধকার হয়ে আসছে। এরকম একটা পরিস্থিতিতে যে কারো মুখে চরম স্নায়বিক চাপ আর ভয়ের ছাপ ফুটে উঠবে, কারণ অন্ধকারের কাছে মানুষ এমনিতেই সবচেয়ে বেশি অসহায়, আর তার উপর যদি এরকম একটা পরিবেশ হয়। ফ্ল্যাশলাইটের ওই মিটমিটে আলোতেই রাফি যা দেখল, সেটা আক্ষরিক অর্থেই একটা দুঃস্বপ্ন। ওই ফাটল ধরা আয়নায় সে স্পষ্ট দেখতে পায় ঠিক তার পেছনে এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। লম্বা কালো চুল, চোখের মণি বলতে কিচ্ছু নেই, পুরো সাদা, আর মুখটা ফ্যাকাশে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শ্যাডো অ্যাপিয়ারেন্স বা ছায়ার খেলাটা ঘটে ঠিক তারপরই। রাফি যখনই চমকে পেছন ঘোরে, ঘরটা সম্পূর্ণ ফাঁকা, সেখানে কেউ ছিল না। এই বৈপরীত্যটাই কিন্তু গল্পের সবচেয়ে রোমাঞ্চক দিক। এই অবস্থায় চরম ভয় পেয়ে রাফি মরিয়া হয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু না, কোনো পথই আর খোলা ছিল না। ঘরের দরজাটা আপনা আপনি এক বিকট শব্দের সজোরে বন্ধ হয়ে যায়। তাকে যেন ওই ভয়ঙ্কর পরিবেশের ভেতর আষ্টেপৃষ্ঠে আটকে ফেলা হলো। বাইরের দুনিয়ার সাথে তার সমস্ত যোগাযোগ সেখানেই শেষ। ঘুটঘুটে ওই অন্ধকারের ভেতর থেকে এবার ভেসে আসে এক অদ্ভুত ফিসফিস শব্দ। তুমি এখানে কেন এলে? নিস্তব্ধতার মাঝে এই কণ্ঠস্বরটা ছিল সরাসরি একটা মৃত্যুর বার্তার মতো। এই ধরনের অডিটরি বা শ্রবণগত আতঙ্ক কিন্তু মানুষের মস্তিষ্ককে পুরোপুরি বিভ্রান্ত করে দেয়। এরপর পরিস্থিতি রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎ এক বিকট শব্দে ওই আয়নাটা আরও ফেটে যায়।
যেন সেই অশুভ সত্তাটি ক্রমশ তার দিকেই এগিয়ে আসছিল। আর আয়না ফাটার এই তীক্ষ্ণ শব্দটা সে আসন্ন বিপদেরই একটা অ্যালার্ম বেল হিসেবে কাজ করছিল। এর পরের ঘটনাটা প্রকৃতির সমস্ত নিয়মকে যেন হার মানায়। রাফি দেখতে পায় সেই নারী মূর্তি এখন তার অনেক অনেক কাছে। মূর্তিটার মুখ ধীরে ধীরে বড় হতে থাকে, যতক্ষণ না সেটা একটা গহ্বরের মতো সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। আর ঠিক তারপরেই ঘরের আলো চিরতরে নিভে যায়। বাইরে যারা অপেক্ষা করছিল সেই বন্ধুরা হঠাৎ শুনতে পায় একটা বুক ছেঁড়া চিৎকার। রাফিন সেই শেষ ভয়াবহ চিৎকারটা রাতের নিস্তব্ধতাকে যেন চিরে দেয়। আর তারপর চারপাশ ছেয়ে যায় এক অদ্ভুত হাড় হিম করা মৃতবৎ নীরবতায়। এভাবেই রাত কেটে যায়। ভোরবেলায় সূর্যোদয়ের পর বন্ধুরা যখন সাহস করে ওই বাড়ির দরজা খোলে, তখন দৃশ্যপট একেবারে বদলে গেছে। রাতের সেই তাণ্ডবের পর তারা আবিষ্কার করে একটা সম্পূর্ণ ফাঁকা ঘর। সেখানে কেউ নেই, শুধু মেঝেতে পড়ে আছে রাফির সেই নিভিয়ে যাওয়া ফ্ল্যাশলাইটটা। তবে এই পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হল ওই আয়নায় লেখা একটা বার্তা। ধুলোমাখা আয়নার ওপর টাটকা অক্ষরে লেখা ছিল এক হাড়হীন করা কথা, এখন সে আমার কাছেই থাকে। একবার ভাবুন, এই একটা লাইন যেন রাফির চূড়ান্ত পরিণতি চিরকালের জন্য নিশ্চিত করে দেয়। তো আমাদের এই বিশ্লেষণের শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। শুধু নিজেদের জেদ আর মিথ্যা সাহসিকতা প্রমাণের জন্য এমন পরিত্যক্ত এবং ভুলে যাওয়া জায়গায় প্রবেশের আসল মূল্যটা ঠিক কী হতে পারে? মাদার হাউসের এই কিংবদন্তি আমাদের সেই বোকামির পরিণাম সম্পর্কেই এক চিরস্থায়ী সতর্কবার্তা দিয়ে যায়। আশা করা যায় এই আলোচনাটি আমাদের সবাইকে এই ধরনের ঘটনার পেছনের মনস্তত্ত্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে।